অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা তো পালিয়ে গেল। তো এই যে হাসিনা পালিয়ে গেল, এই কথাটা যতই আমি বলি ততই বলতে মন চায়। হাসিনা পালিয়ে গেল, বঙ্গবন্ধু কন্যা পালায় না। তো হাসিনা তো পালিয়ে গেলই। তিনি তার সবচেয়ে যেই দেশকে তিনি আপন মনে করেন সেই দেশেই তিনি চলে গিয়েছেন। এখন আমার মতো আপনাদের মনে একটা প্রশ্নটা স্বাভাবিক যে আসলে হাসিনা তো চলে গেল, কিন্তু তার যে 15 বছরের যত অপকর্ম, সেই অপকর্মগুলোর বিচার কি হবে না? এবং হলে কিভাবে হবে? তো এ ব্যাপারেই লন্ডন থেকে আমাদের স্বনামধন্য একজন আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা, তিনি শুধু স্বনামধন্য আইনজীবী নন, তিনি হচ্ছেন ইউরোপিয়ান জামাতের মুখপাত্র। তো তিনি আজকে একটা আপডেট দিয়েছেন তার ইউটিউব চ্যানেলে। আমি চিন্তা করলাম যে সেখান থেকে তথ্য নিয়ে আপনাদেরকেও একটু শেয়ার করি। তো দেখুন, এই শেখ হাসিনা কিন্তু জামায়াত নেতাদের ফাঁসি দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করেছিলেন। সেই আন্তর্জাতিক অপরাধ আদালত এটা দিয়ে জামাত নেতাদের ফাঁসি দিয়েছেন। এখন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে সেই আন্তর্জাতিক অপরাধ আদালতেই এই শেখ হাসিনারও বিচার হবে। মানে আপনি কি বিধির নীলা খেলা আপনি দেখুন, যেই আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করা হয়েছে জামাত নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্য, এবং এগুলোর কত আইন কানুন কত কিছু। সুখরঞ্জন বালিকে ভারতে পাওয়া গেল, তারপরে আপিলের সুযোগ ছিল না, আবার আপিলের সুযোগ দেওয়া হলো, গণজাগরণ মঞ্চ নামাইলো ইমরানি সরকারকে, তারপরে বিচারক ফোন করে আরেকজন কাছ থেকে পরামর্শ নেয়, তারপরে সাক্ষীর সাক্ষীর সাক্ষী মানে আমাকে অমুকে বলছে সে দেখছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী অমুকে মারছে, এগুলো দেখে দেখে পর্যন্ত ফাঁসির রায় দিল, কার্যকর করা হলো। এবং এখন আল্লাহর কি নীলা খেলা, এখন সেই একই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার হবে, যেটা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা আমরা জানতে পারি। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ আদালতে অনেকগুলো মামলা সাবমিট করা হয়েছে এবং এগুলো যাচাই বাছাই পর্যায়ে আছে। এর ভিতরে আপনারা দেখেন অনেকগুলো মামলা হয়েছে এই কয়দিনে, এবং আরো অনেকগুলো মামলা হবে। আমরা ধরে নিতে পারি যে আরো অনেক মামলা হবে, কারণ এই গত 2 সপ্তাহে, বিশেষ করে এই জুলাইয়ের শেষে এবং আগস্টের প্রথমে যে গণহত্যাগুলো হয়েছে, এগুলো তো প্রায় কয়েকশো মামলা হওয়ার কথা, এবং এগুলো প্রক্রিয়াধীন আস্তে আস্তে কিন্তু মামলা হবে। এই মামলাগুলোর যাচাই বাছাইয়েরও কাজ চলতেছে। এবং একজন প্রসিকিউটর, এই আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন প্রসিকিউটর রানা দাশগুপ্ত, তিনি আবার তো আপনারা চিনেন তিনি কি, তিনি বলেছেন না না না, এই আদালতে তো হাসিনার বিচার করা যাবে না, কারণ এই আদালতটা গঠিতই হয়েছে মূলত 71 সালের যুদ্ধ অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। সুতরাং এই আদালতে অন্য কোনো মামলা চালানো যাবে না। কিন্তু আবার অন্য অনেক আইনজীবীর মতে যে না, এই আন্তর্জাতিক অপরাধ আদালতে আসলে এই হাসিনারও বিচার করা যাবে। হাসিনার নামে কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট, আমি বলি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালটা কিন্তু নেদারল্যান্ডের হেগে অবস্থিত। তো সেখানে কিন্তু এই সমস্ত বিশ্বের যে বড় বড় যুদ্ধপরাধ, এই যুদ্ধপরাধের কিন্তু বিচার হয়। বিশেষ করে আপনারা কয়েক জায়গায় দেখেছেন যে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে রায় দিয়েছে, তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দিয়েছে। তো এরকম কিন্তু হয়, এবং অনেকে কিন্তু জেলও খেটেছেন, যেমন যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ, তিনিও কিন্তু তার যাবজ্জীবন হয়েছিল। কিন্তু এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় না, কারণ ইউরোপিয়ান আইনে মৃত্যুদণ্ড নিষিদ্ধ। এখন এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও কিন্তু হাসিনার নামে অনেকগুলো মামলা হয়েছে। বিশেষ করে ব্যারিস্টার আবু বকর মোল্লার কাছ থেকে জানলাম যে মোট 7টা মামলা হয়েছে। এই 7টা মামলার ভিতরে লেটেস্ট যে মামলাটা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কয়দিন আগে কিন্তু অস্ট্রেলিয়ার একজন আইনজীবী হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এই নেদারল্যান্ডের হেগের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে একটা মামলা করেছেন। এবং আরো অনেকগুলো মামলা কিন্তু এর আগে করা হয়েছে। 6টা মামলা করা হয়েছে। বিশেষ করে আপনার হেফাজত ইসলামের উপর যে ক্র্যাকডাউন করা হয়েছিল 13 সালের 5ই মে, তারপরে দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসিরা হওয়ার পরে অন্ততপক্ষে পুলিশের গুলিতে যে 150 জন লোক মারা গিয়েছে, এবং 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে 673 জন লোক গুম হয়েছে, এবং প্রায় 4000-এর মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, এইসব বিষয়েও কিন্তু মামলা হয়েছে। এবং সবচেয়ে বেশি মামলা করেছেন শেখ হাসিনার নামে কিন্তু আমাদের ব্রিটেনের একজন স্বনামধন্য লয়ার টবি ক্যাডম্যান।
মোট দুটো মামলা করেছেন এই হাসিনা এবং তার যে দোসর, হাসিনা, তার মন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, এরাই তো হচ্ছে আসামি। এরাই তো মূলত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধগুলো তো এরাই সংগঠিত করেছেন, হাসিনার মন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো এদের বিরুদ্ধেই তো মামলা। তো এদের বিরুদ্ধেই টবি ক্যাডম্যান দুটো মামলা করেছেন। টবি ক্যাডম্যান একটা মামলা করেছিলেন সম্ভবত 2014 অথবা 15 সালের দিকে, আরেকটা মামলা তিনি করেছিলেন গত বছরের ডিসেম্বর মাসে, যখন আপনার সেই বিএনপির উপর যে ক্র্যাকডাউন হলো 28 অক্টোবর। এবং আপনারা জানেন যে নির্বাচনের আগে 1 বছরে বিএনপির অন্তত 13-14 জনকে পুলিশের গুলিতে মারা হয়েছে। তো সেই সব বিষয়ে মোট 7টি মামলা চলমান। বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডের হ্যাগের যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে আইন, সেই আইনে স্বাক্ষর করা একটি দেশ। ভারত কিন্তু এনে স্বাক্ষর করেনি, কিন্তু বাংলাদেশ এই আইনে স্বাক্ষর করেছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন শেখ মুজিবুর রহমানের সরকার ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল লর যে ট্রিটি ওটাতে স্বাক্ষর করেন। কাজে বাংলাদেশ কিন্তু স্বাক্ষরকারী একটি দেশ। সুতরাং সমস্যা হচ্ছে যে যদি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে কোনো মামলা হয়, সেই মামলার বিষয়ে যেই দেশে এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশের মতামত জানতে চাওয়া হয়। সেই মতামত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে ওই দেশের মতামতটা একটা ম্যাটার করে। তো এই বাংলাদেশে এই হাসিনার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং সেগুলোর নামে যে 7টা মামলা চলমান নেদারল্যান্ডের হেগের যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে চলমান, এর পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কিন্তু বাংলাদেশ সরকারের কাছে তাদের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছে। এবং সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক, বর্তমানে যিনি রিমান্ডে আছেন, তিনি সবসময় এগুলো ডিনাই করেছেন। তিনি বলেছেন যে না, বাংলাদেশে এরকম কিছুই ঘটেনি, এগুলো মিথ্যা কথা। তো এইসব কারণে হয়তো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তারা একটু ইতস্ত বোধ করেছে যে বাংলাদেশ সরকার বলতেছে একটা, আবার এখানে মামলা হয়েছে, আবার ফিল্ডে গিয়ে যাচাই বাছাই যদি সরকার সহযোগিতা না করে তাহলে তো সম্ভব না। কিন্তু এই 7টা মামলা পেন্ডিং আছে, বাট এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল একটা মামলাও কিন্তু ফেলে দেয়নি বা বাতিল করেনি বা খারিজ করেনি। সব মামলা কিন্তু জীবিত আছে, হয়তোবা স্থবির অবস্থায় আছে। তো এখন সিচুয়েশন পরিবর্তন হয়েছে, হাসিনা পালিয়েছে, এখন নতুন সিচুয়েশন। তো এই সিচুয়েশনে কিন্তু নতুন আরেকটা সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে কি, যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোনো মামলা পরিচালনা তখনই করে যদি যেই দেশে এই মানবতা বিরোধী গণহত্যা সংঘটিত হয়েছে সেই দেশে আসলে এই মামলার বিচার করার পরিবেশ না থাকে, এই মামলার বিচার করার পরিবেশটা না থাকে, তখনই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এই মামলাটা পরিচালনা করে। কিন্তু এখন যেহেতু হাসিনা পালিয়েছে এবং ইউনূস সরকার ক্ষমতায় আছে, যে ইউনূস সরকারকে আমরা বলি যে গণতান্ত্রিক সরকার, একটা বিপ্লবী সরকার, সুতরাং এখন শেখ হাসিনার এইসব মামলা পরিচালনা করতে আসলে ইউনূস সরকারের কোনো বাধা নেই। এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ আদালত, সেই আদালতেই এই মামলাগুলো পরিচালিত হতে পারে, যেটা অলরেডি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন কি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এই মামলা পরিচালনা করবে না? এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি বাংলাদেশ সরকার তাদের নিজেদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত, এই আদালতে মামলা পরিচালনা করে এবং এই আদালতে শেখ হাসিনার শাস্তি হয়, তাহলে কিন্তু এই আওয়ামী লীগ বলবে যে এই বিচার কার্য সঠিকভাবে সম্পন্ন হয়নি, এই বিচার কার্য বিএনপি দ্বারা, জামাত দ্বারা প্রভাবিত, এই বিচারকগণ প্রভাবিত, সুতরাং আমরা এই রায় মানি না। সুতরাং যদি এই হাসিনার বিচার আমাদের দেশীয় আদালতে হয়, তাহলে এতে কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট প্রয়োজন আছে। অলরেডি আমাদের কাছে এভিডেন্স যথেষ্ট আছে। হাসিনার যে গণহত্যা সবগুলি কিন্তু ভিডিও ডকুমেন্ট আছে, এবং হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সবার কাছে কিন্তু রেকর্ড আছে। সুতরাং এগুলি তো প্রমাণিত, এবং হাসিনার বিচার হলে তার এই যে হাসিনা যে গিলটি, এটা প্রমাণ করতে হলে তেমন কোনো সমস্যা হবে না, যথেষ্ট এভিডেন্স আছে। এবং এই এভিডেন্সগুলো কিন্তু ওই 7টা মামলা করার সময় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও কিন্তু এইসব এভিডেন্সগুলো সাবমিট করা হয়েছে। এখন এই কারণেই যদি আমাদের দেশীয় আদালতেও বিচার হয়, তারপরেও প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইনভলভ করতে হবে, যাতে এই বিচারের নামে প্রহসন হয়েছে, বিচার সঠিক হয়নি, এই কথা যাতে আওয়ামী লীগ না বলতে পারে। অলরেডি
প্রফেসর ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলেছেন যে তারা এসে তদন্ত করতে, এবং আগামী দুই এক দিনের ভিতরে কিন্তু জাতিসংঘের তদন্ত কমিটি তারা বাংলাদেশে আসবে এবং তারা তদন্ত করবে। তদন্তটা যদি রিপোর্ট দিবে, সেই রিপোর্টটা কিন্তু একটা বড় দলিল, এটা দিয়ে কিন্তু এভিডেন্স হিসাবে কাজে লাগানো যাবে। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও কিন্তু বলতে হবে যে তোমরা হাসিনার বিচার করো। এর কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালকে বোঝাতে হবে যে আমরা যদি হাসিনার বিচার এখানে করি তাহলে আওয়ামী লীগ বলতে পারে যে এই বিচার সঠিক হয়নি। কাজেই হাসিনার আমলে যে এইসব অপরাধ সংঘটিত হয়েছে, প্রচুর অপরাধ, এবং এখানে কিন্তু প্রচুর আসামি, হাসিনার প্রচুর মন্ত্রী, হাসিনার সুবিধাভোগী, আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যদি এই হাসিনার এই 15 বছরের রেজিমে গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনে কারা কারা জড়িত ধরি, তাহলে অন্ততপক্ষে 2-3 হাজার লোকের নাম বেরিয়ে আসবে। এখন এতগুলো লোকের বিচার করা, এতগুলো আমরা পরিচালনা করা, এটার সামর্থ্য কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের নাই, যেটা নেদারল্যান্ডের হেগে অবস্থিত। সুতরাং আমরা যদি ক্যাটাগরাইজ করি যে হাসিনার আমলে যতগুলো হত্যা সংঘটিত হয়েছে, এই সব হত্যাগুলোর জন্য ভিন্ন ভিন্ন মামলা না করে, ওই যে দেখেন না যে ওই যে ভিন্ন ভিন্ন মামলা হয় বাংলাদেশে, যে ঠিক আছে ভিন্ন ভিন্ন মামলা হয়, যেমন একজনের ছেলে মরছে সে মামলা করে, আরেকজনের সন্তান মরছে সে মামলা করে, আরেকজনের হয়তো ভাই মরছে সে মামলা করে। তো এগুলো ঠিক আছে দেশীয় আদালতের জন্য, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তাদের এত রিসোর্স নাই এবং তারা খুব বিজি, তো সেখানে করা যায় কি যে হাসিনার 15 বছরে যত যত অপরাধ সংঘটিত হয়েছে, যতগুলো খুন হয়েছে, সবগুলো খুনকে একদম একটা ডকুমেন্টে এনে একটা মামলা করা। তো এতে হাসিনার মন্ত্রীরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা যারা জড়িত আছে, যে 10-15-20 জন, এইরকম ভাবে একটা মামলা, এই মানে যথেষ্ট এভিডেন্স সহকারে একটা মামলাই করা। এতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সময়ও বাঁচবে এবং তারাও আসলে চিন্তা ভাবনা করতে পারবে এবং সঠিক বিচারটা করতে পারবে। আর বাকি যেই লোয়ার লেভেলের পুলিশ আছে, যেমন এসপি লেভেলের, তারপরে র্যাবের নিচু লেভেলের কর্মচারী কর্মকর্তা যারা আছে, তাদের অপরাধের জন্য আমরা দেশীয় আদালত, যেই আন্তর্জাতিক অপরাধ আদালত, সেই আদালতের মাধ্যমে এই বিচারগুলো আমরা করতে পারি। তো হাসিনা সহ যে রাঘব বোয়ালরা আছে, তার মন্ত্রী মিনিস্টার, তারপরে এই আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, এই 15-20 জন বা 30 জনের বিচার আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নেওয়ার জন্য আবেদন করতে পারি, এবং বাকিদের বিচারগুলা আমরা দেশীয় আদালতেই করতে পারি। তো এটাই হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি, এবং আমার মনে হয় যে এই হাসিনার বিচারের জন্য সবসময় আমাদেরকে সোচ্চার থাকতে হবে। বিশেষ করে রাস্তাঘাটে আমরা মানববন্ধন, সেমিনার আয়োজন, তারপরে জনসভা, পথসভা, এগুলো করে আমরা এই হাসিনার বিচারের দাবিতে আমরা একটা জনমত তৈরি করব এবং পাবলিক ভয়েস রেজ করব। কারণ না হলে ইন্টারন্যাশনাল যে কমিউনিটিগুলো আছে, তারা হয়তো চিন্তা করতে পারে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কিন্তু জনগণ তো কিছু বলতেছে না, চুপচাপ আছে। এটা করা যাবে না, ভয়েস রেজ করতে হবে অ্যাগেইন এন্ড অ্যাগেইন এন্ড অ্যাগেইন, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বোঝাতে হবে যে তোমরা এই হাসিনার মানবাধিকার লঙ্ঘনের যে বিচার, এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে করতে হবে। আর না হলে আমরা কিন্তু খুশি না, আমরা কিন্তু এই আমাদের ভয়েস রেজ করেই যাব, আন্দোলন চালিয়েই যাব। তখন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল চিন্তা করবে যে হ্যাঁ আচ্ছা, একটা তো ভালোটা জনসমর্থন আমরা দেখতেছি হাসিনার বিচারের জন্য, তাহলে আমরা এই বিচারটা করেই ফেলি। এবং এর ফলেই এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে কিন্তু এই হাসিনার বিচার হবে, এবং হলেই এটার গ্রহণযোগ্যতা নিয়ে কেউ আর কোনো প্রশ্ন তুলতে পারবেন না, এবং হাসিনা এবং তার দোসরদের এমন কঠিন বিচার হবে যে ভবিষ্যতে আর কেউ এইরকম গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আইন নিজের হাতে তুলে নিয়ে এইরকম গণহত্যা করার দুঃসাহস আর দেখাবে না। ধন্যবাদ।